ياسين والقرآن الحكيم। মুসলিম বিশ্বকে সংহতির শিক্ষা দিয়ে চিরনিদ্রায় আয়াতুল্লাহ খামেনি। নিজ শহর মাশহাদে কিছুক্ষণ পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। দ্বিতীয় দিনের মতো ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, জাহাজে আক্রমণ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। দুপক্ষকে সংযত থাকার আহ্বান পাকিস্তানের। We just hit them very hard, and I say we hit them 20-1. Every time they hit us, we're going to hit them 20. And we did it last night. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরাকে আনুষ্ঠানিকতা শেষে ইরানের মাশহাদে নিয়ে যাওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। আজ নিজ শহরেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশটির সবচেয়ে জনপ্রিয় এই নেতা। এর আগে কারবালায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে আরও এক দফা জানাজা হয়। লেবাননেও লাখো মানুষের উপস্থিতিতে শোকসভা হয়। প্রিয় নেতাকে বিদায় জানাতে লাখো মানুষের ঢল। বুধবার রাতে জনসমুদ্রে পরিণত হয় ইরাকের কারবালা। রাষ্ট্রীয় শোকযাত্রার অংশ হিসেবে এদিন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। গাড়ি থেকে কফিন মাজারের ভিতরে নিতে বেশ খানিকটা সময় লাগে। শেষবারের মতো খামেনির কফিন ছুঁয়ে দেখতে ভিড় করেন অনুসারীরা। উপস্থিত জনতা খামেনিকে স্মরণ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে এক আপসী নেতা হিসেবে। তিনি কোনো একজন ব্যক্তির জন্য শহীদ হননি কিংবা নিজের জন্য শহীদ হননি, বরং তিনি কেবল ইসলামের জন্যই শহীদ হয়েছেন। তিনি ঈমানকে ঐক্যবদ্ধ করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং সবাইকে এক সুতোয় গেঁথেছেন। ইমাম হুসাইনের মাজারে বৃহস্পতিবার আরও এক দফায় জানাজা হয়। এ সময় আবেগ ঘন পরিস্থিতির সৃষ্টি হয়, কান্নায় ভেঙে পড়েন অনেকে। ইরাকের গণ্ডি পেরিয়ে শোকের আবহ ছড়িয়ে পড়ে লেবাননেও। বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে বিশাল জনতা সমবেত হয়ে প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই শোক সমাবেশ চলাকালীন এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম সাফ জানান, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পথেই তারা অবিচল থাকবেন এবং প্রতিরোধ যুদ্ধ শেষ করার ইসরায়েলি পরিকল্পনা যে কোনো মূল্যে নস্যাৎ করবেন। ইরান ও ইরাকের 5টি শহরে শোকানুষ্ঠানের পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মশহর মাশহাদে। আনুষ্ঠানিকতা শেষে ইমাম আলী রেজার মাজারেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন খামেনি। বুধবার প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত কার্যালয়ের ফুটেজ প্রকাশ করেছে ইরানি কর্তৃপক্ষ। রাহানুল রানা, সময় সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মাশহাদের মানুষ। সরাসরি যাচ্ছে সেখানে। আজ মাশহাদ তার জন্মস্থানে কিন্তু তাকে দাফন করা হবে। শেষ শ্রদ্ধা জানাতে অনেক মানুষ, বিভিন্ন দেশের মানুষ কিন্তু সেখানে ভিড় করেছেন এবং সেখানে কিন্তু আজ তাকে ইমাম রেজার সমাধির পাশে দাফন করা হবে এবং মাশহাদেই কিন্তু তার বেড়ে ওঠা, তার শৈশব এবং কৈশোর কিন্তু মাশহাদেই কেটেছে। এর আগে ইরানের নাজাফ শহরে কিন্তু মানুষের ঢল নামে। তারা সবাই শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। খামেনিকে বিদায় জানাতে ইরাকের আরেক শহর কারবালায়ও কিন্তু জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। ইরান ও ইরাকের 5টি শহরে বিরাট শোকানুষ্ঠানের পর আজ বৃহস্পতিবার খামেনির জন্মশহর মাশহাদে কিন্তু তাকে দাফন করা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ খামেনি নিহত হন। সেখানে তার মেয়ে, তার মেয়ের স্বামী, তার মেয়ের সন্তানেরাও কিন্তু তার সঙ্গে সঙ্গে মারা গেছেন এবং এর পরপরই কিন্তু তাদের দাফন হওয়ার কথা ছিল। তবে যুদ্ধের তীব্রতার কারণে কিন্তু তারিখ পেছানো হয়। সবশেষ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর খামেনিকে কিন্তু দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরান সরকার এবং সে অনুযায়ী গত শুক্রবার থেকে খামেনির দাফন ঘিরে হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। বিভিন্ন জায়গায় কিন্তু শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
এবং ইরানের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এটি কিন্তু শুধুমাত্রই যে একটি শেষকৃত্যের অনুষ্ঠান তা নয়, এটি কিন্তু একটি জাতীয় ঐক্যেরও প্রতিনিধিত্ব করছে, এমনটাই বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে। এবারে অন্য প্রসঙ্গ, সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ওয়াশিংটন তেহরান। বৃহস্পতিবার ইরানের অন্তত 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন সেনারা, নিহত হয়েছেন অন্তত 3 জন। জবাবে কুয়েত, বাহরাইন ও কাতারে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে ইরান হামলা অব্যাহত রাখলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দুপক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে মধ্যস্থতা। ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান আক্রমণ চালিয়েছে এমন অভিযোগে বৃহস্পতিবার দেশটির অন্তত 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন সেনারা। বন্দর আব্বাস, সিরিক, কোনারাক ও চাবাহার সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকজন নিহতের খবরও পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবেলায় বন্দর আব্বাস ও বুশেহর প্রদেশে সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইরান শাহ শহরের একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার ছবি ও ভিডিও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজে ফের আক্রমণ হলে মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে 20 গুণ বেশি শক্তিশালী হামলা চালাবে। তারা যখনই আমাদের উপর হামলা চালাবে, আমরা 20 গুণ শক্তি দিয়ে পাল্টা আঘাত করব। গত রাতে সেটাই করেছি। তারা সামান্য কিছু করেছে, সেটি ছিল প্রতিশোধ নেয়ার চেষ্টা। ইরান আসলে 3টি নৌযানে হামলা চালিয়েছে। এদিকে ওয়াশিংটনের হামলার কঠোর সমালোচনা করে পাল্টা আক্রমণ চালায় ইরানও। কুয়েতের আরিফজান ও আলী আল সালেমে এবং বাহরাইনের জুফাইর ও শেখ ইসার মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় আইআরজিসি। যদিও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েত। মার্কিন হামলা অব্যাহত থাকলে বাকি ঘাঁটিগুলোকেও টার্গেট করা হবে বলে হুমকি দিয়েছে আইআরজিসি। চলমান সংঘাতে সব দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গভীর উদ্বেগ প্রকাশ করে দুপক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। কাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন আরও অন্তত 9 ফিলিস্তিনি, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। অবরুদ্ধ উপত্যকাটির খান ইউনিস ও গাজা সিটিতে ড্রোন এবং বিমান হামলা চালিয়ে এই হত্যাযজ্ঞ চালায় নেতানিয়াহু বাহিনী। তেল আবিবের দাবি, তাদের হামলায় এক হামাস কমান্ডার নিহত হয়েছেন, যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। অস্ত্রবিরতি চুক্তির পরও শান্ত হচ্ছে না গাজা উপত্যকা। বুধবার গাজা সিটি এবং খান ইউনিসের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। চিকিৎসকরা জানিয়েছেন, খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন হতাহত হন। হামলা থেকে রেহাই পায়নি সাহায্যকারী সংস্থাও। রাফা সীমান্তে ত্রাণবাহী ট্রাকের ভেতরে অপেক্ষা করার সময় এক চালকের মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজা সিটির শেখ রাদওয়ান ও জেইতুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও কয়েকজন বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা নিরীহ মানুষের ওপর কোনো উস্কানি ছাড়াই গুলি চালাচ্ছে ইসরায়েল। এদিকে রণক্ষেত্রের এই সহিংসতার মধ্যেই নতুন এক অভিযানের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তেল আবিবের দাবি, 2023 সালের 7 অক্টোবর হামলার নেতৃত্ব দেয়া হামাসের কমান্ডার আবু তাইমা বিমান হামলায় নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 1084 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর দীর্ঘ 2.5 বছরের এই রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 73,000-এ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরের সিনজিরে অবৈধ ইসরায়েলিদের হামলা ঠেকাতে গড়ে তোলা হয়েছে স্বেচ্ছাসেবী নিরাপত্তা টহল দল। রাত নামলেই পাহারায় নামেন স্থানীয়রা। তাদের নিরাপত্তার দায়িত্ব যখন কেউ নিচ্ছে না, তখন নিজেরাই এই উদ্যোগ নিয়েছেন তারা। এলাকাবাসীর দাবি, এই উদ্যোগের পর হামলা উল্লেখযোগ্যভাবে কমেছে। রাত গভীর, অবরুদ্ধ জনপথ,
চারদিকে কাঁটাতারের বেড়া। পাহাড়ের ঢালে টর্চের আলো ফেলে চারপাশে নজর রাখছেন কয়েকজন তরুণ। কেউ আগুন জেলে পাহারা দিচ্ছেন, কেউ আবার গাড়িতে টহল দিচ্ছেন। অধিকৃত পশ্চিম তীরের সিনজিল শহরের এই রাত জাগা পাহারা এখন প্রতিদিনের বাস্তবতা। স্থানীয়রা জানান 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে যায়। ঘরবাড়িতে আগুন, ভাঙচুর, ফসল নষ্ট, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। এরপর বাসিন্দারা নিজেরাই গড়ে তোলেন স্বেচ্ছাসেবী পাহারা দল। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মুহূর্তেই খবর ছড়িয়ে দেওয়া হয় আর সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলেন। পাহারা শুরু হওয়ার পর অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা প্রায় 90% কমে গেছে। তবে হামলাকারীরা বাড়ির কাছে এলে এখনো সরাসরি তাদের মুখোমুখি হতে হয়। শুধু পাহারা নয়, নিজেদের বাড়িও এখন দুর্গে পরিণত করছেন অনেকে। বাড়ির চারপাশে ধাতব বেড়া, জানালায় লোহার গ্রিল, সবই নিরাপত্তার জন্য। প্রতিদিনই আতঙ্ক নিয়ে বাঁচতে হচ্ছে। সন্তানদের স্কুলে যাওয়া কিংবা নিজের কর্মস্থলে যাওয়া সবসময় ভয় কাজ করে, কখন কোথায় হামলার খবর আসে। স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি সেনারা শহরের 5টি প্রবেশপথের মধ্যে 4টি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি একটি ধাতব দেয়াল ও বেড়া নির্মাণ করে প্রায় 2000 একর ব্যক্তি মালিকানাধীন জমির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে কৃষিকাজ ও স্বাভাবিক চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের দাবি, সংঘর্ষ ছত্রভঙ্গ করতেই তারা মোতায়েন থাকে, আর পশ্চিম তীরে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের কর্মকাণ্ডের দায় পুলিশের। তবে স্থানীয়দের অভিযোগ, হামলার সময় পুলিশ বা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েও কার্যকর সহায়তা মেলে না। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ পশ্চিম তীরে ইসরায়েলের সব ধরনের বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইন বিরোধী বলে মনে করে, যদিও এই অবস্থান প্রত্যাখ্যান করে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে 39। মৌসুমী বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত ভারতের বিভিন্ন অঞ্চল। দিল্লিতে 4 জনের মৃত্যু, ভিয়েতনামে 1। এবার ফিফা বিশ্বকাপের খবর। ফুটবলে ফেভারিট শব্দটা কাগজে কলমে যতটা ভারী, মাঠের 90 মিনিটে ঠিক ততটাই অনিশ্চিত। আর মঞ্চটা যখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, তখন হিসেব নিকেশ পাল্টে যায় যে কোনো মুহূর্তে। বোস্টনে রাত 2টায় তেমনই এক ব্লকবাস্টার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং মরক্কো। কিলিয়ান এমবাপ্পেদের লক্ষ্য টানা তৃতীয়বার সেমিফাইনালের টিকিট কাটা। 4 বছর আগের সেমিতে হারের প্রতিশোধ নিতে মরিয়া আফ্রিকার সিংহ মরক্কো। 4 বছর আগের সেই চেনা প্রতিপক্ষ, চেনা শত্রুতার মঞ্চটাও প্রায় এক। বিশ্বকাপের সেমিফাইনাল টিকিট কাটার লড়াই। বোস্টনের সবুজ গালিচায় যখন মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর মরক্কো, তখন ফুটবল বিশ্ব কেবল একটা ম্যাচের অপেক্ষা করছে না, অপেক্ষা এক প্রতিশোধের। টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকিট হাতছানি দিচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নকে। গ্রুপ পর্ব থেকে নকআউট, প্যারাগুয়ের ডিফেন্সের কালো জাদু ভেঙে টানা 5 জয়ে উঠছে লে ব্লুজরা। টুর্নামেন্টে ইতোমধ্যে 13 গোল করা ফরাসি আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। 7 গোল করে গোল্ডেন বুটের রেসে আছেন যিনি, সাথে দেমবেলে, ওলিসে আর বারকোলার গতি। কোচ দিদিয়ের দেশমের জন্য ম্যাচটা রেকর্ডের। ডাগআউটে 25তম বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করে স্পর্শ করতে যাচ্ছেন হেলমুট শনের কীর্তি। তবে তিনি জানেন, সামনে যে দলটা দাঁড়িয়ে, তারা স্রেফ চমক দেখাতে আসেনি। মরক্কোর প্রোফাইলটা অন্যরকম। 4 বছর আগে দোহায় সেমিফাইনালে ওরা নিজেদের জাত চিনিয়েছে। ওরা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালও খেলেছে, তাই ওরা সেরা দলগুলোর একটি। মরক্কো এখানে ভাগ্য গুণে আসেনি। এটা এমন 2 দলের লড়াই যারা বল পায়ে রাখতে ভালোবাসে, আক্রমণ করতে পছন্দ করে। আমাদের সেরাটাই দিতে হবে। অন্যদিকে মরক্কো আফ্রিকার অবাধ্য প্রতিনিধি। আফ্রিকার নেশনস কাপের ফাইনালের পর টানা 10 ম্যাচ অপরাজিত থাকা লায়ন্স অব অ্যাটলাসরা এবার আর আন্ডারডগ নয়। নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে বিদায় করে আর স্বাগতিক কানাডাকে উড়িয়ে দিয়ে তারা এসেছে বুক চিতিয়ে লড়তে। গতি আর ক্রিয়েটিভিটির মিশেলে ব্রাহিম দিয়াস। লোকে যখন বলে টুর্নামেন্টটা আমাদের জন্য এমনিতেই সফল, আমার উত্তর সব সময় একই থাকে, এই প্রশংসা আমার প্রয়োজন নেই। আমাদের আরো উঁচুতে যেতে হবে। আমি এইটুকুতে আর তৃপ্ত হব না। যারা বলছে তোমরা তো দারুণ করছো, হারলেও ক্ষতি নেই, ফ্রান্সই ফেভারিট, তাদের কথা আমরা শুনছি না। আমরা জেতার জন্যই মাঠে নামবো। সময় সংবাদ।
তুরস্কের নেটো শীর্ষ সম্মেলন থেকে ইউক্রেনের জন্য 70 বিলিয়ন ইউরো সামরিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে ইউক্রেনকে সাহায্য ও শান্তি আলোচনার অগ্রগতির ইতিবাচক আবহের মধ্যেই নেটোর ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের ভূমিকা এবং নেটোর প্রতিরক্ষা ব্যয়ের ভারসাম্য নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তুরস্কে শেষ হয়েছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। শেষ দিন জোটের সদস্য দেশগুলো ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সহায়তা এবং সেনাদের প্রশিক্ষণের জন্য 70 বিলিয়ন ইউরো দেওয়ার যৌথ ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোটটি। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন লাইসেন্স দেওয়ার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, এই প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেন নিজেই তৈরি করতে পারবে। একই সাথে পুতিন ও জেলেনস্কি উভয়ের প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, গত কয়েক সপ্তাহে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে বেশ অগ্রগতি হয়েছে। ইউক্রেন ইস্যুতে ইতিবাচক থাকলেও ন্যাটোর ওপর নিজের চরম অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইউরোপের সুরক্ষায় রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র আনুপাতিক হারের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করছে, যা অন্যায্য। সম্মেলনের মাঝেই ন্যাটোর অন্যতম সদস্য স্পেনের ওপরও ক্ষোভ উগরে দিয়ে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় জানিয়েছে, তারা ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না। ট্রাম্পের এমন ক্ষোভের পরও ন্যাটোর মহাসচিব দাবি করেছেন, আঙ্কারা সম্মেলন জোটের মধ্যে এক নজিরবিহীন ঐক্যের বার্তা দিয়েছে। একই সাথে জোটের সামরিক প্রস্তুতি ও যুদ্ধ সক্ষমতা বাড়াতে ন্যাটোর জ্বালানি সরবরাহ চেইন আধুনিকায়নে 27 বিলিয়ন ইউরোর একটি ঐতিহাসিক বিনিয়োগের ঘোষণা দেন তিনি। ন্যাটো সম্মেলনের সাইডলাইনে সামরিক ও কৌশলগত সহযোগিতা জোরদারে একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি সই করেছে যুক্তরাজ্য ও তুরস্ক। এর অধীনে সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা ও সমন্বয় আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনকে সহায়তার মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে হামলার সুযোগ করে দিয়ে ইউরোপ আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন রুশ সংবাদ মাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমোনিয়ান। তার দাবি, ইউক্রেন একা এসব হামলা চালানোর সক্ষমতা রাখে না। পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তাতেই রাশিয়ার ভেতরে হামলা সম্ভব হচ্ছে। এসবের পেছনে কেবল কিয়েভ নয়, ইউরোপও দায়ী বলে অভিযোগ করেন তিনি। মার্গারিতা আরও বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচলে বিঘ্ন এবং জ্বালানি সংকটের প্রভাব এখন রাশিয়ার সাধারণ মানুষের জীবনেও পড়ছে। এর জেরে মস্কোর জবাব জোরালো হতে পারে বলে সতর্কও করেন তিনি। এ বিষয়ে ইউক্রেন বা পশ্চিমা দেশগুলোর কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে আইসিই কর্মকর্তার গুলিতে মেক্সিকোর এক নাগরিক নিহতের ঘটনায় বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। হিউস্টন থেকে আইসিইকে বের করে দেওয়ার দাবি জানান তারা। সেই সঙ্গে নিহত 52 বছর বয়সী লরেন্জো সালভাদোর মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রায় 3 দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি। বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করে পুলিশ। দাঙ্গা নিয়ন্ত্রণে বন্ধ করে দেওয়া হয় আশপাশের সড়ক। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিরোধী অভিযান বাড়ায় এই ঘটনা নতুন করে জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। স্পেনের ঐতিহ্যবাহী ফার্মিন উৎসবে মেতেছে মানুষ। বুল রানে অংশ নিয়ে আহত 5, ষাঁড়ের শিংয়ের আঘাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি এক। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় বাড়ছে প্রাণহানি। গুয়াংসি ঝুয়াং অঞ্চলে এখন পর্যন্ত 39 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী টাইফুন বাভি। এদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলের আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। আর মৌসুমী বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য। দিল্লিতে বৃষ্টিতে ভবন ধসে 4 জনের মৃত্যু হয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলের ওয়াংসি ঝুয়াং অঞ্চলে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কিনতাং জেলার নদীর বাঁধের একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বিভিন্ন এলাকায় নদীর পানি বিপদসীমার উপরে উঠে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাদের উদ্ধারে সেনাবাহিনী সহ শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। এখন পর্যন্ত বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু ও নিখোঁজের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে সুপার টাইফুন বাভি। শুক্রবার থেকে তাইওয়ানে এর প্রভাব শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া প্রশাসন। এরপর উত্তর তাইওয়ান ঘেঁষে শনিবার সন্ধ্যায় চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বাভি। আবহাওয়াবিদদের মতে আয়তনের দিক থেকে 1987 সালের পর এটিই হতে পারে তাইওয়ানের আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। এদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাইচাও প্রদেশে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। পাহাড়ি ঝিলের পাশে থাকা দোতলা বাড়ির ভিত্তি ক্ষয়ে যাওয়ায় একটি বাড়ি ধসে পড়েছে। তবে ধসের কয়েক মিনিট আগেই পরিবারের সদস্যরা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। একই প্রদেশে বন্যার পানির তোড়ে হতাহতের ঘটনাও ঘটেছে। এছাড়া প্রবল স্রোতে ভেসে গেছে যানবাহন, কৃষিজমি ও গবাদি পশু। মৌসুমি বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য। দিল্লি, মুম্বাই ও গুজরাটের সুরাটে ব্যাপক জলাবদ্ধতায় ব্যাহত হয়েছে সড়ক ও রেল যোগাযোগ। মহারাষ্ট্রে ধসে পড়া বিশাল আবর্জনার স্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর গুজরাটের সুরাটে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত কয়েকজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত নিচু এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র কিউবার 6 দশকের বৈরিতা আবারও নতুন মোড় নিয়েছে। হাভানাকে চাপে রাখতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। নতুন নিষেধাজ্ঞা, তেল সরবরাহে মার্কিন চাপের কারণে বিপর্যস্ত কিউবা। হঠাৎ কেন কিউবার পেছনে লেগেছে যুক্তরাষ্ট্র? কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুললেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। লাতিন আমেরিকায় প্রতিপক্ষ জোটকে চাপে রাখতেই হাভানাকে টার্গেট করেছে ওয়াশিংটন। প্রায় 6 দশক ধরে টানাপোড়েন চললেও সাম্প্রতিক মাসগুলোতে কিউবার বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ঘিরে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি নিষেধাজ্ঞা জোরদার এবং তেল সরবরাহে চাপ সৃষ্টি করেছে। ওয়াশিংটনের দাবি, কিউবা শুধু নিজ দেশের ভেতরেই মানবাধিকার লঙ্ঘনই করছে না, বরং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগের কেন্দ্রে রয়েছে কিউবার দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলা। 1990-এর দশকের শেষ দিকে ফিদেল কাস্ট্রো ও হুগো শাভেজের ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে দুই দেশের কৌশলগত জোট আরও শক্তিশালী হয়। তেল সমৃদ্ধ ভেনেজুয়েলা স্বল্প মূল্যে কিউবাকে জ্বালানি সরবরাহ করে, আর বিনিময়ে কিউবা গোয়েন্দা ও সামরিক সহযোগিতা দেয় বলে দাবি পশ্চিমাদের। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ অবশ্য নতুন নয়। 1959 সালে ফিদেল কাস্ট্রোর বিপ্লবের মাধ্যমে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার উৎখাতের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। এরপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ব্যর্থ বে অব পিগস অভিযান এবং কিউবান ক্ষেপণাস্ত্র সংকট সব মিলিয়ে সম্পর্ক উত্তপ্ত হয়। পরে বারাক ওবামা সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ নিলেও ট্রাম্পের প্রথম মেয়াদে সেই নীতি আবারও পাল্টে যায়। কিউবাকে ফের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং ভ্রমণ ও বাণিজ্যেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আরও এক ধাপ এগিয়ে যায় ট্রাম্প প্রশাসন। নির্বাহী আদেশে কিউবার বিরুদ্ধে জরুরি অবস্থা ঘোষণা করে বলা হয়, হাভানা চীন ও ইরানের মতো যুক্তরাষ্ট্র বিরোধী রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদের দমন, মত প্রকাশের স্বাধীনতা খর্ব এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে কিউবা সরকারের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই কিউবার জ্বালানি সরবরাহে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন। কারণ অর্থনৈতিক সংকটে থাকা কিউবার জন্য ভেনেজুয়েলার তেল এখনো সবচেয়ে বড় ভরসা। বিশ্লেষকদের মতে সেই সরবরাহে বাধা তৈরি করা গেলে কিউবার অর্থনীতির ওপর চাপ বাড়বে। একই সঙ্গে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ মিত্রও দুর্বল হবে। কিউবাকে লক্ষ্যবস্তু করলেও যুক্তরাষ্ট্রের এই কৌশলের লক্ষ্য শুধু হাভানা নয়, পুরো লাতিন আমেরিকায় তাদের প্রতিপক্ষ জোটকে চাপে রাখা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য।
পুলিশের গুলিতে মূল অভিযুক্ত নিহত হওয়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এদিকে কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে বিজেপির সমর্থকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিজেপির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার অদূরে বারুইপুরে কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনায় কয়েকদিন ধরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে বালিগঞ্জ থেকে মিছিল বের করার প্রস্তুতি নেয় তৃণমূলের যুব সংগঠন। তবে মিছিল শুরুর আগেই সেখানে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে তৃণমূল বিরোধী স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মিছিলে ডিম ছোড়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি, আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের খবর পেয়ে নিজেই রাস্তায় নেমে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশৃঙ্খল পরিস্থিতি দেখে দলীয় সমর্থকদের দিকে তেড়ে যান, কয়েকজনের গায়ে হাতও তোলেন। পরে তিনি শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার অভিযোগে বিজেপির তীব্র সমালোচনা করেন। আপনারা কোর্টের আইনও মানছেন না, তার মানে কি মানুষ বিচার পাবে না? তার মানে কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে না? তার মানে কি মানুষ শান্তিতে থাকতে পারবে না? কেন একটা সুস্থ সমাজকে, একটা শান্তিপূর্ণ সমাজকে এভাবে অশান্ত করে তুলেছেন? আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। 1993 সালের 21শে জুলাইয়ের কথা মনে পড়িয়ে দিল 2026 সালের আজকের দিনটা। সেদিনকে পুলিশ বেসিক্যালি নিজে মারতে নেমেছিল, আর আজকে পুলিশ নিজেরা দাঁড়িয়ে থেকে বিজেপির ক্রিমিনালদের দিয়ে মারটা করালো। এর আগে মঙ্গলবার গভীর রাতে এই মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়। রাতে বারুইপুরের সূর্যপুর এলাকায় প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যায় পুলিশ। এ সময় অভিযুক্ত পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রভাসের মৃত্যু হয়। আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। এইভাবে এনকাউন্টার নয়, এটা যোগী রাজ্য নয়, এটা ইউপি নয়, এটা বাংলা। আমরা আইনের শাসন চাই। সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে কি গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্স্যাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। গত শনিবার গভীর রাতে বারুইপুরে পাশবিক নির্যাতনের পর খুন করা হয় ওই কিশোরীকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহায়তার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান তিনি। এছাড়া জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধের ধরন ও আন্তর্দেশীয় অপরাধী চক্র দমনে বিশ্ব নেতৃত্বের সমন্বিত উদ্যোগের উপর জোর দেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের সমাধান এবং রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে জোর দিচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি কার্লোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৈঠকে বিশ্ব শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও জোরালো দৃশ্যমান পদক্ষেপের আহ্বান জানান তিনি। Your Excellency, Under Secretary General for Department of Peace Operations,
রোহিঙ্গা সংকটের পাশাপাশি বৈশ্বিক অপরাধের পরিবর্তিত ধরন নিয়ে জাতিসংঘে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট বা ইউএন কপস 2026 এ অংশ নিয়ে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন এখন সময়ের দাবি। As we look to the future of the United Nations policing, one reality is clear. Tomorrow's challenges cannot be addressed with yesterday's capabilities. We must invest in highly skilled personnel, specialized expertise, and innovative approaches to remain effective in an increasingly interconnected world. সম্মেলনে 5 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরও সম্মেলনে অংশ নিয়েছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অস্ত্রধারীদের গুলিতে মাহফুজুল হক নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে খাবার ডেলিভারি দেওয়ার সময় মুখোশধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। 43 বছর বয়সী মাহফুজুল হক নর্থ ইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন। আলশাম উইলো গ্রোভ এ কাজ করতেন তিনি। পুলিশ জানায়, সাউথ ইথান স্ট্রিটের একটি ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন মাহফুজুল। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তার গাড়ি, ডেলিভারি ব্যাগ এবং গুলির 2টি খোসা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। স্পেনের ফার্মিন উৎসবে তৃতীয় ধাপের বুল রানে অন্তত 5 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন ষাঁড়ের শিঙের আঘাতে গুরুতর অবস্থায় রয়েছেন। কর্তৃপক্ষ বলছে, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝুঁকি থাকলেও প্রতি বছরই এই উৎসবে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। গেট খুলতেই ধেয়ে আসে এক পাল লম্বা শিংওয়ালা ষাঁড়। সামনের দিকে দৌড়াচ্ছেন সাদা কাপড় লাল ফিতা পরিহিত শত শত মানুষ। শুনতে অবাক লাগলেও এটি স্পেনের ঐতিহ্যবাহী এক উৎসব, যার নাম সান ফার্মিন। 9 দিনব্যাপী এ উৎসবে তৃতীয় দিনের বুলরান শুরু হয় বৃহস্পতিবার। দেশটির পাম্পলোনায় অনুষ্ঠিত হওয়া এ দৌড়ে অন্তত 5 দৌড়বিদ আহত হয়েছেন। ষাঁড়ের পাল ছুটে আসার পর দৌড়াতে গিয়ে সরু রাস্তায় পড়ে যান অনেকে। স্থানীয় জরুরি পরিষেবা জানায়, আহত হওয়া দুর্বৃত্তদের হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজন ষাঁড়ের শিঙের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তবুও এই উৎসব স্থানীয় ও পর্যটকদের কাছে জনপ্রিয়তার কেন্দ্রে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বিখ্যাত এই উৎসবে যোগ দিতে স্পেনে যান। সপ্তাহব্যাপী এই আয়োজনকে বিভিন্ন নাটক সিনেমাতেও রোমাঞ্চকর হিসেবে উপস্থাপন করা হয়। ফলে ঝুঁকি থাকলেও উৎসব ঘিরে মানুষের কৌতূহলেরও শেষ নেই। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিজ শহর মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আজই দাফন। শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। দ্বিতীয় দিনের মতো ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, জাহাজে আক্রমণ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। দুপক্ষকেই সংযুক্ত থাকার আহ্বান পাকিস্তানের। এবং চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে 39। মৌসুমী বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত ভারতের বিভিন্ন অঞ্চল। দিল্লিতে 4 জনের মৃত্যু, ভিয়েতনামে 1। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।